আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব পরিবর্তনে দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান, ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া জানালেন বিডা চেয়ারম্যান। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যু। ঐক্যমত কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। মুজিব বর্ষ পালনে 4,000 কোটি টাকা ব্যয়ের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ মুজিবের মুরাল নির্মাণেরও তদন্ত। 24 এপ্রিল শুরু ধান চাল সংগ্রহ অভিযান। 36 টাকা কেজি দরে ধান আর 49 টাকায় চাল কেনার সিদ্ধান্ত। লক্ষ্যমাত্রা 17.5 লাখ টন। এবং ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য অন্য রাষ্ট্রে রপ্তানি সুবিধা বাতিল। এমন সিদ্ধান্ত রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে বদলাতে ব্যবসা সবচেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বকে বদলানোর মতো বাংলাদেশের অসাধারণ আইডিয়া আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ করলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বে ব্যবসার সুযোগ রয়েছে। রিপোর্ট ইয়াসিন রানার। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এ সময় আবেগ আপ্লুত হয়ে কিছুক্ষণ থেমে যান। পরে তিনি বলেন, স্বাধীনতার পর 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়, লাখ লাখ মানুষ মারা যায়। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. কৃষিপ্রধান বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। পরে দেশের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসায় ধীরে ধীরে দেশ ঘুরে দাঁড়ায়। তাই ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ is a country with crazy ideas to change the world. জনগণের টাকা গরিবকে দেয়া কোনো সমাধান নয়, কাজের সুযোগ তৈরি করা সমাধান। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তন করুন। একসময় আমাদের শিল্প প্রতিষ্ঠান ছিল না। তরুণ উদ্যোক্তারা গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে অল্প সময়ে অনেক দূর এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য অন্যতম সুন্দর একটি দেশ। বিশ্বকে পরিবর্তন করতে পারে এমন অনেক আইডিয়া রয়েছে বাংলাদেশে। ব্যবসার জন্য বাংলাদেশকে উপযুক্ত তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের পুরো দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার সুযোগ রয়েছে। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. আমরা ব্যবসা বিনিয়োগের জন্য শুধু বাংলাদেশকে দেখছি না, এটি ছোট একটি অংশ। আমরা বিনিয়োগের জন্য পুরো এই অঞ্চলকে দেখছি। পৃথিবী পরিবর্তন করতে ব্যবসা শক্তিশালী মেকানিজম। এর জন্য ছোট একটি বিষয় যুক্ত করতে হবে, তা হলো সামাজিক দায়বদ্ধতা। তাহলে নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি আমরা। By saying making money is happiness, definitely, of course, but making other people happy is a super happiness. এর আগে বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্সের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বড় বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাংকে। এছাড়া এদিন ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়।
ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগ সম্মেলনে ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। শুধু বিনিয়োগ বাড়ানো নয়, বৈশ্বিক দরবারে বাংলাদেশকে তুলে ধরতে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বিডা চেয়ারম্যান। বাংলাদেশে যে 2035 এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি, যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন। সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি। সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টর হিসেবে। আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টরদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐক্যমত কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঈদ পরবর্তী দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দলের নীতি নির্ধারকরা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্ব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে দলের অবস্থান তুলে ধরেন তিনি। পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয়, সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। বিএনপির এই নীতি নির্ধারক জানান, প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া অভিন্ন নদীর পানির বন্টন সহ বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের অবস্থানকে সমর্থন করে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে মুজিব বর্ষ পালন ও বঙ্গবন্ধুর 10,000-এরও বেশি ভাস্কর্য নির্মাণে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। এক ব্রিফিং এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আনন্দ তাসিন রি। 2020 সালে ঘটা করে বিপুল অর্থ খরচ করে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মুজিব শতবর্ষ উদযাপনের নামে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয় ভাস্কর্য ও মুরাল। সরকারি প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছিল বঙ্গবন্ধু কর্নার, আর এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ দেখানো হয় 4,000 কোটি টাকা। বিপুল এই অর্থ ব্যয়ে নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে
অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। 7 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন, সে আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের নামেও 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে এনসিসি ব্যাংকের একটি অ্যাকাউন্টে থাকা 16,12,50,000 টাকা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এবার 36 টাকা কেজি দরে ধান আর 49 টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার, যা গত বড় মৌসুমের চেয়ে 4 টাকা করে বেশি। 3.5 লাখ টন ধান আর 14 লাখ টন চাল কেনা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার বড় ধান আশা জাগাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়েনি। এর মধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা যাতে ধান চালের ন্যায্য মূল্য পান সেজন্য দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান আর 49 টাকা কেজি দরে 14 লাখ টন চাল কিনবে সরকার, যা গত বছরের চেয়ে কেজিতে 4 টাকা করে বেশি। ধান প্রতি কেজি 36 টাকা আর চাল প্রতি কেজি 49 টাকা আর গম প্রতি কেজি 36 টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে। এবার সারা দেশে বোরো ধানের আবাদ হয়েছে 50,500 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা 2,26 লাখ মেট্রিক টন। কৃষি উপদেষ্টা বলছেন, উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে। লক্ষ্যমাত্রার থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যেহেতু পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। আর আমি আগামীকাল যাচ্ছি সুনামগঞ্জে, এই ধান কাটার যে উৎসব একটা যে কাটার, এটা উদ্বোধন করবে। 24 এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারতের স্থলবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে আর পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি এক প্রজ্ঞাপনে বাংলাদেশের জন্য ভারতের এই সুবিধা বাতিলের খবর জানিয়েছে। ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সিবিআইসির বরাত দিয়ে বলছে, এর ফলে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশে পণ্য পাঠাতে পারবে না রপ্তানিকারকরা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করার কথাও বলা হয়েছে। এদিকে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় নেপাল ও ভুটানে রপ্তানি যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে বুধবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতেও আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। মন্ত্রণালয়ে আজ এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে সকলের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এ সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারতের অভ্যন্তরে গিয়ে নিজ দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বুধবার দুপুরে ভারতের সহকারী হাই কমিশনার হিলিতে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার ASM আকরাম সম্রাট। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ করার কথাও জানান তিনি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলা তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই প্রথম জীবন দেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে প্রতিবাদ জানালে তার উপর গুলি চালায় পুলিশ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। বুধবার সকালে এ মামলায় আটক হওয়া ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত শেষ করতে আরো ২ মাস সময় দেন ট্রাইব্যুনাল। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম। ২ মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। ১৫/৬ পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে এবং ২০, ২১, ২২ 3টা দিন ধার্য হয়েছে। ৩ দিনে আমরা ডেট ঠিক করব কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। এখন পর্যন্ত হাতে পাওয়া 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। ধানমন্ডি থানার মোহাম্মদ শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলমের জামিন আবেদন করে।
উভয় পক্ষে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেভাবেই সব সাজানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এবারই প্রথম হারাম শরীফ থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে হাজুরা থাকবেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়া টাকা বাঁচলে তা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি যেতে উড়োজাহাজের ভাড়া কমায় বিমান কর্তৃপক্ষের সাথে প্যাকেজ সমন্বয় বিষয়ে আলোচনা আশ্বাস দেন উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পবিত্র হজ পালনে এবার 29 এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের মুসল্লিরা। এবছর হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025 সালের হজ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, হজ যাত্রীদের এবারের যাত্রা হবে অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। এজেন্সির মাধ্যমে যারা যান তাদের মধ্যে খুব ভালো ভালো এজেন্সি আছে, তাদের সহযোগিতা আমরা সবসময় পাই। অল্প সংখ্যক একেবারে আমাদেরকে খুব বিরক্ত করে, আশা করি আবার খুব সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারব। ধর্ম উপদেষ্টা জানান, বাসা ভাড়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে হারাম শরীফের 1200 মিটারের মধ্যে বাড়ি ভাড়া করা হয়েছে। ক্যাটারিং ব্যবস্থাপনাও শেষ করেছে মন্ত্রণালয়। প্রেস ব্রিফিং করার সময় 10,000 হাজী সাহেবের ঘর ভাড়া সম্পন্ন হয়নি, কিন্তু রাতের ভিতরে 4,000 সম্পন্ন হয়ে গেছে। আজকে রাতের মধ্যেই ওনারা এটা সম্পন্ন করে ফেলবেন, যেহেতু অ্যাপস এখনো খোলা আছে। বাড়িতে বাড়িতে গিয়ে কম রেটে অধিক ফ্যাসিলিটিস পাওয়ার জন্য ওনারা ঘর ঠিক করেছেন, দূরত্বও কমিয়েছেন। আমরা হিসাব করে দেখব, আমাদের ঘোষিত প্যাকেজের চাইতে সাশ্রয় মূল্যে ঘর ভাড়া করে থাকি, তাহলে আমরা হজের শেষে হাজিদেরকে ওই টাকা ফেরত দেব। বিমানের সাথে কথা বলে 1,67,000 সেটাই প্যাকেজে ঘোষণা করা হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘোষণাটা দিয়েছে ওমরা যাত্রী ছিল তাদের ক্ষেত্রে এটা বলেছে, তো সেই জিনিসটা আমরা এখানে ক্লেম করব যে ওই জিনিসটা যেন হাজিদের ক্ষেত্রেও কনসিডার করা হয়। তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে এবছর সমুদ্র পথে হজে যেতে পারছেন না যাত্রীরা। আগামী বছর থেকে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কর্ণফুলী বিল্ডার্সের সাথে আমরা কথা বলেছি, ওনারা বললেন এই জাহাজ বিদেশ থেকে আনতে হবে, আনতে গেলে সময় লাগে। কর্ণফুলী বিল্ডার্সের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমরা এটাতে আবার হাত দেব। আশা করি পরের বছর হাজির সাহেবরা পানির জাহাজে যেতে পারবেন। এতে করে বিমানের যত ভাড়া 40% কম হবে পানির জাহাজে। এবার মোট 1,27,198 জন মুসল্লির কোটা দেয় সৌদি আরব। বরাবরের মতো এবারও তা পূরণ হয়নি। নৌপথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে কমবে খরচ, এতে কোটা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে নববর্ষে বাঙালি সহ দেশের 27 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, শোভাযাত্রায় বৈচিত্র্যময় বাংলাদেশের রূপকে তুলে ধরা হবে। অতীতের মতো এবার শোভাযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর মিছিল হবে না। সেই সঙ্গে বিএনপি, জামাত, এনসিপি, সুরের ধারা, বাম্বা, সাইমুম শিল্পী গোষ্ঠীর সবার অংশগ্রহণ থাকবে। এর পাশাপাশি শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা নিয়ে শিল্পীরা নির্যাতিত মানুষের স্বাধীনতার জন্য গান গাইবেন বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, everybody participated, which is a clear sign যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এবার পারটেক্স খেলার খবর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হবে থাইল্যান্ডের। শক্তির বিচারে থাইল্যান্ড নিগার সুলতানাদের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ভয় রয়েছে পচা শামুকে পা কাটার। তবে বাছাই পর্বের আগে দুই প্রস্তুতি ম্যাচে জিতেছে ট্রাইগ্রেসরা।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এ দলকে হারিয়েছে 167 রানে। তাতে থাইল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসও বেড়েছে জ্যোতিদের। পাকিস্তানের লাহোরে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্ব পরিবর্তনে দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান। ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া জানালেন বিডা চেয়ারম্যান। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক। প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যু। ঐক্যমত কমিশনে দেওয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। মুজিব বর্ষ পালনে 4,000 কোটি টাকা ব্যয়ের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ মুজিবের মুরাল নির্মাণেও তদন্ত। 24 এপ্রিল শুরু ধান চাল সংগ্রহ অভিযান। 36 টাকা কেজি দরে ধান আর 49 টাকায় চাল কেনার সিদ্ধান্ত। লক্ষ্যমাত্রা 17.5 লাখ টন। এবং ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য অন্য রাষ্ট্রে রপ্তানি সুবিধা বাতিল। এমন সিদ্ধান্ত রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।